রাত পোহালেই ঈদ, প্রিয়জনের সঙ্গে উদযাপনে সড়ক, রেল ও নৌপথ যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পথে। বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যাত্রী নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। উদ্দেশ্য আপনজনের সঙ্গে ঈদ উদযাপন, তাই অগ্রিম টিকিট না পেয়েও সড়ক, রেল ও নৌপথে যাত্রা ঘরমুখ মানুষের। এবার একসাথে ঈদের সরকারি ও বেসরকারি ছুটি শুরু হওয়ায় শেষ মুহূর্তে রাজধানী টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। সায়েদাবাদ বাস টার্মিনাল আশেপাশের সড়কে দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত বাস চলাচলে সৃষ্টি হয় যানজট। কিশোরগঞ্জগামী যাত্রীদের অভিযোগ পর্যাপ্ত বাস না পাওয়ার। আসলে অনেক অস্বস্তি লাগছে, মানে যে অস্বস্তি বলার বাহিরে। আর সবচেয়ে অস্বস্তি লাগছে ওনারা টিকিট দিতেছে না বা গাড়ি আইতাছে না, এরকম কোনো গাড়ি আসতেছে না। 2 ঘন্টার বেশি আছে, দাঁড়ায় আছে, টিকিট পাচ্ছি না, গাড়ি নেই, এখানে যানজটের লেগে গাড়ি আসতেছে না নাকি ওরা বলতেছে। এদিকে ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখ মানুষের আনাগোনায় স্টেশন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়ে বসেন ট্রেনের ছাদে। এছাড়া সকাল থেকে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় ভোগান্তির কথা জানান যাত্রীরা। বাবা মা আছে, ভাই বোন আছে, ছোট ভাই বোন আছে, তাদের দেখতে যেতেছি, আত্মীয় স্বজন আছে। ছাদে যাওয়ার ঝুঁকি, আর নিচে সিট খালি নেই, জায়গা ফিল আপ, এই কারণে উঠছি। ঈদ যাত্রায় যে দুর্ভোগ আমাদের, এটা আসলে একটু খারাপ লাগে, কারণ দেখা যাচ্ছে যে কোনো কিছু শিডিউল মোতাবেক হচ্ছে না। যেমন আমাদের এই ট্রেনটা ছিল 9টা 10, এখন প্রায় 10টা আপ হয়ে গেছে, এখনো কোনো শিডিউল পাচ্ছি না আমরা। এদিকে সদরঘাট টার্মিনালে যাত্রীদের অভিযোগ সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার। শেষ মুহূর্তে প্রতিটি লঞ্চই ছেড়ে যায় যাত্রীদের বোঝাই করে। এখানে যারা আইছে, কেউ রাত্রে কালকে 10টায় আইছে, কেউ রাত্রে 12টা আইছে, কেউ ভোরাত্রে আইছে। তার মানে এখন বাজ হইলো অলরেডি 12টা 11:20। এখনো কয়টায় ছাড়বো কেউ জানে না। কর্তৃপক্ষ আরো 10 মিনিট আগে আইসা বইলা গেছে যে 5 মিনিটের মধ্যে ছাড়া দিবে। 5 মিনিটের জায়গায় আরো 10 মিনিট ওভার হয়ে গেছে, তারা এখনো ছাড়তেছে না ভাই। ঈদযাত্রা ব্যবস্থাপনা পরিদর্শনে এদিন সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। টাইমলি ছেড়ে দিবে। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। টার্মিনালের নিরাপত্তায় নৌ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। এছাড়া নিরাপত্তার স্বার্থে প্রতিটি লঞ্চে ঈদের আগে ও পরে 15 দিন 4 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আমি যেমনটি বলছিলাম দর্শককে যে তীব্র যানজটের আসলে সৃষ্টি হয়েছে, যানজটের কারণ আসলে কি, কোনো কিছু বের করতে পেরেছেন কিনা এবং পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন কিনা জানাবেন। যদি এখন পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কোনো উত্তরণ নেই। এখন পর্যন্ত যে উত্তরবঙ্গের মানুষজন একটি দুর্ভোগের মধ্য দিয়ে এখনো যাচ্ছে। যদিও এই রাত পোহালেই ঈদ শুরু হবে, এখন পর্যন্ত মানুষজন ঘরে পৌঁছতে পারেনি এবং তারা বলছেন যে এবারে যে ঈদযাত্রা সেটি একটি দুর্ভোগের ঈদযাত্রায় পরিণত হয়েছে। গতকালকে থেকে এই মহাসড়কটিতে যে ভোগান্তির চিত্র আমরা দেখাচ্ছিলাম, সেটি এই মহাসড়কটিতে তেমন ঈদযাত্রায় যে অবস্থা এবং যে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের কোনো ফলই আসলে এখন পর্যন্ত দেখা যায়নি। এবং এই মহাসড়কটিতে এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে এই দীর্ঘ লাইন, কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই যে যানজট, এখন যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে আদৌ পর্যন্ত তারা বাড়িতে পৌঁছতে পারবেন কিনা সেটি নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েছেন। এবং চালকরা বলছেন যে তারাও এই যে দীর্ঘ যানজটের কারণে তারা কিন্তু এই মহাসড়কটিতে তারা যানজটের কবলে পড়েছেন। এবং যারা ঢাকা থেকে এই উত্তরবঙ্গে গিয়েছেন, তারা বলছেন যে প্রায় 20 থেকে 22 ঘন্টা সময় তাদেরকে লেগেছে এই বাড়িতে পৌঁছতে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতি।
অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। এবার নৌপথের খবর জানবো। নৌপথের ঈদ যাত্রার খবরাখবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, যাত্রীর চাপ কেমন দেখছেন এবং কোনো অভিযোগ মিলেছে কিনা আপনার কাছে? আজকে সকাল থেকে, যেহেতু আজকে চাঁদ রাত অর্থাৎ আজকেই আগামীকাল থেকেই হচ্ছে ঈদ, আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে লঞ্চে যারা যাত্রী ছিলেন বা লঞ্চে যারা যাত্রা করছেন তারা কিন্তু আজকে বলা যায় যে যাত্রীর চাপ কিন্তু লঞ্চগুলোতে কিছুটা কম। এবং লঞ্চ টার্মিনাল আমরা দেখেছি যে বিগত দুই দিন যে ধরনের আসলে মানুষজন যে পরিমাণে ছিলেন বা যে পরিমাণে যাত্রী আসলে চাপ ছিলেন সেই তুলনায় কিন্তু আজকে যাত্রীর সংখ্যাও কিছুটা কম। এবং বিআইডব্লিউটিএ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজকে কিন্তু প্রায় 72টির মতো লঞ্চ হচ্ছে এখানে আগমন হয়েছে এবং ঠিক সন্ধ্যা, যদি আমি বলি সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু প্রায় 70টির মতো আসলে লঞ্চ এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। পাশাপাশি যদি একটু বলি যে আজকে কিন্তু এখানে যারা যাত্রী রয়েছেন, যারা যাত্রা করছেন, তারা কিন্তু আজকে রাত, যারা এখন পর্যন্ত যারা গ্রামের উদ্দেশ্যে যায়নি বা ঘরমুখী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু রাত 2টা পর্যন্ত এখানে লঞ্চ পেয়ে যাবেন এবং লঞ্চে করে তারা তাদের যে গন্তব্যস্থল সেখানে থেকে তারা যেতে পারবেন। এবং ঘরমুখী মানুষের জন্য কিন্তু আসলে এই ব্যবস্থাটা করা হয়েছে। শুধুমাত্র আজকের জন্যই রাত্রে 12:30টার পর থেকেও আসলে প্রায় 2টা পর্যন্ত, যেটি বিআইডব্লিউটিএ জানিয়েছেন যে লঞ্চ চলবে। এবং পাশাপাশি তারা আরও একটি তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে যে আজকে প্রায় 100টির মতো লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। এবং যাত্রীদের কথা যদি বলি, আজকে যাত্রীর চাপ যেহেতু কম এবং ভাড়ার কথা যদি বলি, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটি জানিয়েছে যে আসলে ভাড়া এমন না যে তারা বেশি নিচ্ছেন বা গতবারের তুলনায় এবার কিন্তু বলা যায় যে ভাড়া তাদের জন্য কিছুটা সহনীয় আছে, এমনটাই কিন্তু যাত্রীরা জানাচ্ছিলেন। পাশাপাশি যদি কোনো ভোগান্তির কথা বলি, তারা কেউই কোনো ধরনের ভোগান্তির কথা আজকে বলেনি। যেহেতু আজকে যাত্রীর চাপ কম, সেক্ষেত্রে তারা বলা যায় যে নিঃসন্দেহে তারা আরামদায়কভাবেই আসলে তারা যাত্রা করতে পারবেন, এমনটাই প্রত্যাশা তাদের। এবং লঞ্চগুলোর কথা যদি বলি, যে লঞ্চগুলোর ভিতরে আমরা দেখেছি যে আসলে যেহেতু দূরে গন্তব্যে তারা যাচ্ছেন, সেক্ষেত্রে লঞ্চগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আনসার সদস্য যারা রয়েছেন, আমাদের যেটা বলা হয়েছিল যে আসলে যে 4 জন করে আনসারও কিন্তু তারা হচ্ছে লঞ্চগুলোতে থাকবে, প্রতিটি লঞ্চের মধ্যে থাকবে। নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু থাকবে। তো এখন পর্যন্ত লঞ্চ টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে। তন্দ্রা, ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল সদরঘাট থেকে যুক্ত ছিলেন তন্দ্রা তারণ্য। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের আন্তরিকতায় ঘাটতি ছিল, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সরকার আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার সাথে এখনো চাঁদাবাজি ও আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র সামনে আসছে। মানুষকে শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক কোনো উদ্যোগ নেই জানিয়ে তিনি দ্রুত নির্বাচিত সরকারের তাগিদ দেন। এ সময় ভারতের ক্রমাগত পুশ ইন ইস্যুতে সরকারের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। প্রশাসনিক যে কাজগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ, সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, হ্যাঁ, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তো এইবারে রোজার ঈদে তো এইবারে কেন এটা তৈরি? কারণ সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাসগুলো সরকারের হাতে। তো সুতরাং যে কোথায় যানজট হতে পারে, কোথায় বোটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না। ঈদুল আজহা ঘিরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নাম্বার চালু করেছে জাতীয় নাগরিক পার্টি। চামড়ার সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী কার্যালয় করার কথা জানিয়েছে দলটির নেতারা। এ সময় কার্যালয় থেকে চামড়ার মূল্য ঠিকমতো দেয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এনসিপি মহানগর শাখার কর্মসূচিতে দলটির নেতারা জানান, ঈদের 3 দিন চলবে এ কর্মসূচি। সিটি কর্পোরেশনকে সহযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এনসিপি। প্রতিটি ওয়ার্ডে দলীয় প্রতিনিধি দল কর্মসূচি বাস্তবায়ন করবে। বাংলাদেশের মধ্যে প্রথম কোন রাজনৈতিক দল যারা ঈদুল আজহার দিন পুরো ঢাকা শহরের প্রতিটা ওয়ার্ডে তাদের নিজেদের নেতাকর্মীদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নিতে যাচ্ছে, সেটা হচ্ছে
এনসিপি। যদি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকার ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেওয়া সম্ভব হবে। শেষ মুহূর্তেও জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। গরু বিক্রি করে ফিরেও যাচ্ছেন অনেক পাইকাররা। ভারতীয় গরু এবার না আসায় ভালো দাম পেয়ে খুশি তারা। আর শেষ দিনেও দর নিয়ে অসন্তোষ ক্রেতাদের মাঝে। আরো জানাচ্ছেন এম এ আজিম। রাত পোহালেই ঈদ, তাই হাট যাচাই আর দর কষাকষি শেষ করে এবার কুরবানির পশু কেনায় ব্যস্ত রাজধানীবাসী। শেষ মুহূর্তেও হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। এবার ভারতীয় গরু না আসায় দেশীয় গরুর বেচাকেনা ভালো দামে গরু বিক্রি করে একদিন আগেই হাট ছেড়েছেন অনেক পাইকার। তবে দর নিয়ে ক্রেতা অসন্তোষ ছিল শেষ দিনেও। শেষ মুহূর্তে দাম আরো কিছুটা বেড়েছে বলে দাবি অনেকের। কালকে গরু অ্যাভেলেবল ছিল, কিন্তু আজকে কিছু ক্রাইসিস আমার কাছে মনে হলো, ব্যক্তিগত মতামত, এবং সেই অনুযায়ী দামটাও একটু চড়া। বাজারে গরু কম, তারপরে আপনার দাম অনেক প্রচুর। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজার শেষ দিকে হওয়ায় ন্যায্য দামে ছেড়ে দিচ্ছেন বলে দাবি তাদের। রাতে 238 দিছিল, বিক্রি করি নাই, অন বেচলাম 35, আর 3 কম বেচলাম, তো বেশি রাখলাম কই থেকে, না বেশি রাখিনি। এদিকে এবার হাটের কারণে সড়ক মহাসড়কে চলাচল বিঘ্নিত না হওয়ায় সন্তোষ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রমজানের ঈদের থেকে একটু কিছু জায়গায় ট্রাফিক বেশি থাকার এবং জ্যামের খবর পাওয়া গেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্বস্তির খবরই পেয়েছি এখন পর্যন্ত। এদিকে ঈদের দিনেও কয়েকটি হাটে বেচাকেনা চলবে বলে জানান সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোররাতে দুর্বাচারা এলাকার নিজ বাড়ি থেকে 3 সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় 6টি বিদেশি পিস্তল, 1টি বিদেশি ব্যারেল গান সহ বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী লিপটন দীর্ঘ 2 যুগ ধরে রাজনৈতিক ছত্রছায়ায় গুম, খুন, অস্ত্রবাজির মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলায় গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। সাধারণ মানুষের কাছে লিপটন ছিল মূর্তিমান আতঙ্ক। তার নামে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ অসংখ্য মামলা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কিভাবে খেলা দেখাতে হয় সেটা লিপটনের নেতৃত্বে খেলা। চরমপন্থী নেতা ও শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে নিয়মিতই প্রকাশ্যে দেখা যেত কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে। প্রায় 2 যুগ ধরে এই চরমপন্থী নেতা রাজনৈতিক ছত্রছায়ায় গুম, খুন, অস্ত্রবাজির মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। 2013 সালে মাহবুবুল আলম হানিফের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখান। এরপর থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এলাকার মানুষের কাছে হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক। লিপটনের নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি তার নিজ এলাকার মানুষও। ওর হলো কাজ হইলো চাঁদাবাজি, মারধর করা, আরও যে কিছু লোক আছে রাত্রিরে গরু চুরি করে বিক্রি করে, এই হলো ব্যবসা। বাড়ি ঘরে কেউ আমরা মহিলা থাকতে পারিনি, বেটা চালু থাকতে পারিনি। আমার রাত্রির ভরে এসে ঘর-দর ভাঙাভাঙি করে, মহিলা মানুষের অত্যাচার করে। ওর জন্যই তো আমার হাজব্যান্ড ঠিক মতো ঘরে ঘুমাতেই পারে না। ঘর-দর ভাঙচুর করছে, এই জায়গায় গুলি ফুটাইছে, তো নাম করেন সন্ত্রাসী। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় বিএনপি নেতা জাকির সরকারের সঙ্গে যোগ দেন লিপটন। এর মাধ্যমে আবারও সক্রিয় হন অপরাধ জগতে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা এলাকার বাড়ি থেকে লিপটনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। আটক করা হয় তার 3 সহযোগীকে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী লিপটন ও তার 3 জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শীর্ষ সন্ত্রাসী লিপটনের গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। তারা চান লিপটনের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এলাকাবাসী খুবই সন্তুষ্ট, কারণ হচ্ছে যাতে সুখে শান্তি থাকতে পারি। উপর মহলের কাছে বলি যারা সুষ্ঠু বিচার করে, উনি যাতে আজ ছাড়া না পায় আর শান্তি চাই,
আমরা শান্তি চাই, সেনাবাহিনী যে তাকে ধরছে এটা আমরা খুবই খুশি। শুধু লিপ্টন নয়, তার মতো সন্ত্রাসীদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার সরাসরি সামনে এলো সাকিব তামিম দ্বন্দ্ব। ক্রিকেট পাড়ায় হঠাৎ 2023 বিশ্বকাপের নাসুম আহমেদের চর কাণ্ডের তদন্ত রিপোর্টে উঠে এসেছে তামিম ইকবালের নাম। তার বিরুদ্ধে অভিযোগ দলের ভেতরের খবর গণমাধ্যমে ফাঁস করার। সেই বিশ্বকাপে ভরাডুবির পর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে তথ্য ফাঁসের আরেক কাণ্ডারি হিসেবে উঠে এসেছে সাবেক পরিচালক জালাল ইউসুফের নামও। আর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে এই সব তথ্য দিয়েছেন খোদ সাকিব আল হাসান, এমনটাই প্রকাশ পেয়েছে প্রতিবেদনটিতে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।